যে রমাদানে আসলে ইফতার থেকে সাহারি পর্যন্তই তো আমাদের খাওয়ার সময়, এই সময়ের আসলে খাদ্যর অভ্যাসটা বা খাদ্যের তালিকাটা কীরকম হওয়া উচিত পানি সহ সার্বিক দিক দিয়ে খাবারের ব্যাপারটা? ধন্যবাদ। আমরা ইফতারে যখন আমরা একটা একটা সুন্নত কিন্তু যে আমরা ইফতার নিয়ে বসবো, যখন আমরা ইফতার নিয়ে বসবো আল্লাহর কাছে দোয়া করব, দোয়া কবুলের সময় সেটা। আর সেই সাথে এটাও দোয়া করব যাদের শারীরিক অসুস্থতা আছে, যাদের ডায়াবেটিক আছে বা গ্যাস্ট্রিক সমস্যা আছে, মানে পার্থিব বা পরকালিক যে আমাদের চাওয়া থাকবে, এর সাথে আমার শারীরিক সুস্থতার জন্য একটা চাওয়া থাকবে আল্লাহর কাছে, যেন আমি পরবর্তী রোজাটা সুস্থভাবে রাখতে পারি। এটা একটা বড় একটা নিয়ামত। আচ্ছা, এরপরে আমরা বারবার বলেছি যে আমরা ইফতার করব খুবই লাইট খাবার দিয়ে, খুবই লাইট। সেটা শরবত হতে পারে, বেলের শরবত হতে পারে, অথবা টক দই হতে পারে বা নর্মাল দই হতে পারে। অনেকের দই মানে দই একটা কিন্তু প্রোবায়োটিক হিসেবে কাজ করে। এটা অ্যাসিডিটি অনেক ক্ষেত্রে কমায়, অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি কমায় বা পেটে সমস্যা থাকলে সেটাও কমায়। তারপর আমরা একটু বেলের শরবত যেটা বললাম, বা লেবুর শরবত খেতে পারি, চিনির শরবত, যেটাই হোক, মানে আমরা একটু মিষ্টি জাতীয় খাবার দিয়ে শুরু করলাম। বা যাদের ডায়াবেটিক আছে সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাভাবিকভাবে খেজুর দিয়ে তো একটা সুন্নাত, আমরা খেজুর তারপর অবশ্যই ইফতার তো খেজুর দিয়ে শুরু করব। খেজুর দিয়ে শুরু করার পরে আমরা এই প্রাসঙ্গিক যে খাবারগুলো বললাম সেগুলো শুরু করব। এবং অবশ্যই আমরা একটু হালকা খাবার খাবো, যেমন অতিরিক্ত ভাজা পোড়া, পেঁয়াজু, তারপর সিঙ্গারা বা যেগুলো করা হয় বেগুনি, আলুর চপ, ডিমের চপ, যত আইটেম আছে এগুলো যতদূর পারা যায় অ্যাভয়েড করবো। আমরা এর সাথে যেটা বলছিলাম চিড়া বা কলা রাখতে পারি। বা এটা হালকা ইফতার করার পরে প্রয়োজনে যদি আমার দরকার হয় মাগরিবের নামাজ পড়ে আমি আবার খেলাম, একটু গ্যাপ দিয়ে মাগরিবের নামাজের পরে আমরা এসে আবার। আরেকটা বিষয় যেমন যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা বা অ্যাসিডিটি বা পেপটিক আলসার ডিজিজ আছে তাদের ক্ষেত্রে, বা বিশেষ করে যাদের মানে গ্যাস্ট্রো হিসেবে যারা রিফ্লাক্স ডিজিজ মানে হার্টবার্ন বা জ্বালাপোড়া যাদের বেশি হয়, তাদের ক্ষেত্রে আমরা একটা পরামর্শ দেই। সেটা আপনি খাবারের মানে মিনিমাম আধা ঘন্টা পরে পানি খাবেন। এটা কিন্তু সুন্নত, এবং এটা আপনার আধা ঘন্টা পরে পানি খেলে তাদের হার্টবার্ন বা অ্যাসিডিটির মাত্রাটা কিন্তু কমে যায়, অনেকটাই কমে যায়। এই জন্য আপনি ইফতার করার পরে হালকা কিছু খেলেন এবং প্রয়োজনে পানিটা আপনি মাগরিব নামাজের পরে আরও বেশি করে খেলেন। তারপর এশার নামাজ পর্যন্ত আপনি যদি এশার নামাজের আগে কিছু খেতে পারেন, অথবা যদি তারাবি নামাজের পরে কিয়ামুল লাইলের পরেও আপনি হালকা কিছু খেতে পারেন। এবং অবশ্যই ইফতার থেকে সাহারি পর্যন্ত আমাদের 8 থেকে 10 গ্লাস মিনিমাম পানি খেতে হবে। পানির আসলে কোনো বিকল্প নাই, পানি খেতে হবে। যেহেতু এখন একটু হালকা হালকা গরম পড়তেছে, এবং যারা বিশেষ করে বাইরে যারা কাজ করে, বিশেষ করে শ্রমিক যারা আছেন, রিক্সা চালক, যাদের শরীরে ঘাম বেশি, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু অতিরিক্ত পানি, কারণ আর তো কোনো সুযোগ নাই, আমরা অতিরিক্ত পানি খাওয়ার জন্য তাদেরকে পরামর্শ দিব। এরপর আপনি তারাবি নামাজে পড়ে অবশ্যই ডায়াবেটিক রোগী যারা, তারা অবশ্যই খাবেন। অনেকে দেখেন আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলবো একটু আমাদের। তারাবি নামাজের পরে হালকা কিছু খেতে পারেন। এবং যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে তারা অবশ্যই রাতের যে খাবারটা, তারাবি নামাজের পরে যে খাবারটা খাবেন, সেটা খাওয়ার 1 থেকে 2 ঘন্টা পরে ঘুমাতে যাবেন। তাহলে হবে কি যে মানে খাওয়ার সাথে সাথে যদি আমরা বিছানায় যাই, তাহলে এটা কিন্তু এই খাবারটা রিফ্লাক্স হয়ে আমাদের বুকের জ্বালাপোড়া এবং বাড়াতে পারে। এই জন্য যাদের হার্টবার্ন বা জার্ডের যে রোগী, মানে গ্যাস্ট্রো রিফ্লাক্স ডিজিজ যাদের বলা হয়, এদের ক্ষেত্রে আমাদের 2টা পরামর্শ থাকবে এখান থেকে। একটা পানিটা আপনি খাওয়ার আধা ঘন্টা পরে খাবেন, এবং রাতের যে খাবারটা অবশ্যই 1 থেকে 2 ঘন্টা আগে শেষ করবেন খাবারটা, তারপরে ঘুমাবেন। আর তারপরে সেহরিতে উঠে আপনি যথারীতি, সেহরিতে একই রকম খাবার খাবেন। সেহরিতে অনেক সময় অনেক আইটেম থাকে, বিভিন্ন রকম স্পাইসি খাবার থাকে। তো এখানে আমরা যতদূর পারা যায় এখানে আমরা সুষম খাদ্যের একটা ভারসাম্য রাখতে পারি, শাকসবজি রাখতে পারি, সব কিছুর একটা কম্বিনেশনে খাবারটা রাখতে পারি, যেন পরবর্তীতে আমার দিনের মানে এটা কোনো সহজপাচ্য যে খাবার যেটা বলা হয়, সেই খাবারগুলো আমরা রাখবো।